আপনাদের আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় প্রধান উপদেষ্টার ভাষণ, নির্বাচন ও সংস্কার নিয়ে অবস্থান পুনর্ব্যক্ত, পাচারকৃত অর্থ ফেরাতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান। দেশবাসীর সংশয় দূর করতে বারবার ভোটের কথা বলছেন ডক্টর ইউনূস। মনে করেন বিএনপি মহাসচিব সরকারের ইতিবাচক মনোভাব বোঝাতেই রাজনীতিকরা সফর সঙ্গী। দলগুলোকে যেখানে নিয়ে এসে আমি একসাথে গ্লোবাল অর্গানাইজেশন এবং ইউএনের মতো জায়গায়, তাহলে দ্যাট উইল গিভ এ গুড মেসেজ টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আপনার একটা আস্থা বাড়বে মানুষের। পিআর সহ 5 দফা দাবিতে জেলা পর্যায়ে জামাতের বিক্ষোভ। পিআর ও শাপলা প্রতীকের দাবি প্রভাব ফেলবে না নির্বাচনে, বললেন ইসি আনোয়ারুল। 5 দিন পর পূর্বাঞ্চল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মামুন উদ্ধার, কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন। সারা দেশে 33,355টি মণ্ডপে হবে দুর্গাপূজা। কয়েকটি স্থানে প্রতিমা ভাঙার অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ থাকার আহ্বান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। বিশ্ব শান্তি ও নিরাপত্তা, মানবাধিকার এবং মানুষের জীবনমানের উন্নয়নে ন্যায় বিচার ও ন্যায্যতার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা তার ভাষণে বাংলাদেশের জাতীয় নির্বাচন, অভ্যন্তরীণ সংস্কারের পাশাপাশি জলবায়ু সহ আন্তর্জাতিক বিভিন্ন সংকটের কথা তুলে ধরেন। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে, পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করার জন্য নিরবিচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাওয়া হচ্ছে। ভাষণে জুলাই অভ্যুত্থান প্রসঙ্গ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আরও বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রূপান্তরের ঘটনা পুরো বিশ্বের জানা উচিত। ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার লক্ষ্যেই আন্দোলন করা হয়েছিল বলে জানান তিনি। আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। আগামী নির্বাচনে যে দলে জনগণের সমর্থন পাক না কেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না। আপনারা জানেন যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। জাতিসংঘের 80তম সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধি দলে সদস্য সংখ্যা নিয়ে টিআইবির সাম্প্রতিক বিবৃতি ভুল তথ্যের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই কথা জানান। বলেন, টিআইবি নাগরিক সমাজের সংগঠন যা স্বচ্ছতার পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে, কিন্তু তথ্য যাচাই না করে ভুল তথ্যের বিবৃতি জারি অত্যন্ত হতাশাজনক। পোস্টে তিনি বলেন, প্রকৃতপক্ষে প্রতিনিধি দলের সংখ্যাটি 62, যা গত বছরের 57 জনের চেয়ে সামান্য বেশি। বলেন, সরকার স্বীকার করে যে প্রতিনিধি দলের আকার নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়, তবে এই বছরে জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। নির্বাচন নিয়ে দেশের মানুষের মধ্যে এখনো সংশয় আছে, মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এই আস্থার সংকট দূর করতেই প্রধান উপদেষ্টা বারবার নির্বাচনের কথা জোর দিয়ে বলছেন। অভিমত তার, বিশ্ববাসীকে সেই বার্তা দিতে সফর সঙ্গী হিসেবে রাজনীতিকদের যুক্ত করা হয়েছে বলেও যমুনা নিউজকে জানিয়েছেন তিনি। নিউ ইয়র্কে বিএনপি মহাসচিবের সাথে কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশু। সরকারে না থেকেও জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়ে নিউ ইয়র্কে এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন রাজনীতিক। এটাকে অন্তর্বর্তী সরকারের আন্তরিক পদক্ষেপ হিসেবেই দেখছেন বিএনপি মহাসচিব। বলছিলেন, দীর্ঘদিন দেশে সুষ্ঠু ভোট না হওয়া সহ নানা কারণে নির্বাচন নিয়ে এখনো সন্দিহান অনেক মানুষ। সেটি দূর করতেই রাজনীতিবিদদের সরকারি বহরে যুক্ত করা হয়েছে বলে ধারণা তাঁর।
উনি ভেবেছিলেন যে রাজনৈতিক দলগুলোকে যেখানে নিয়ে এসে আমি একসাথে যদি প্রেজেন্টেড হতে পারি তো গ্লোবাল অর্গানাইজেশন ইউএনের মতো জায়গায়, তাহলে দ্যাট উইল গিভ এ গুড মেসেজ টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আপনার একটা আস্থা বাড়বে মানুষের। ঢাকা থেকে নিউ ইয়র্ক, দেশে বিদেশে সবখানে ফেব্রুয়ারিতে নির্বাচন বলে বারবার আশ্বস্ত করছেন প্রধান উপদেষ্টা। মূলত দেশে যে আস্থার সংকট তৈরি হয়েছে তা দূর করতেই সরকার প্রধানের এমন অবস্থান বলে মনে করেন বর্ষিয়ান এই নেতা। বাংলাদেশের মানুষের মধ্যে একটা কনফিউশন আছে, ইলেকশন হবে কিনা, বিভিন্ন রকম। এটা হয়ে গেছে কি বাংলাদেশের মানুষের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, আস্থাহীনতা সবকিছুর উপরেই। যে কারণে চিফ অ্যাডভাইজারের কথাটাও তারা মনে করে যে ঠিক আছে কিনা, বা আপনার ইম্পর্টেন্ট কেউ বললো, রাজদলগুলো বললো, তারা মনে করে যে এটা, ওইটাকে তিনি আরো দৃঢ় করতে চান। কোন রাজনৈতিক দল, পুলিশ ও বেসামরিক প্রশাসন নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত কিনা সেই প্রশ্ন তুলেছেন। অভিযোগ আছে সব দলের জন্য সমান সুযোগ থাকা না থাকা নিয়েও। এগুলোকে অবশ্য বড় সমস্যা মনে করেন না বিএনপি মহাসচিব। বাংলাদেশে প্রচুর ইলেকশন হয়েছে 3 মাসে, আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের 3 মাসে ইলেকশন হয়েছে, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। এটা বাংলাদেশে ইলেকশন ইজ নো প্রবলেম। আপনি গভর্নমেন্ট যে ফার্ম থাকে যে আমি ইলেকশন করবো, তাহলে ইলেকশন হয়ে যাবে। দেশের মানুষ নির্বাচনমুখী দাবি করে সেটি আয়োজনে সরকারকে মনোনিবেশ করার তাগিদ ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। দেশ কিংবা বিদেশ সবখানে সব বক্তৃতায় ফেব্রুয়ারিতেই যে নির্বাচন, সে কথা বারবার স্পষ্ট করছেন সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস। তারপরও নির্বাচন নিয়ে মানুষের মধ্যে এখনো খানিকটা আস্থাহীনতা রয়ে গেছে বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও তিনি বলছেন এ বিষয়ে সরকার প্রধানের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামাত। নেতারা বলেন, দেশ স্বাধীন হওয়ার পর যারাই রাষ্ট্র ক্ষমতায় বসেছে তারাই নানা দুর্নীতি ও নির্বাচন নিয়ে টাল বাহানা করেছে। সমাবেশ থেকে আওয়ামী লীগ সরকারের সময়কার দুর্নীতি, গণহত্যা সহ গুম খুনের বিচারের দাবি জানান নেতাকর্মীরা। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনার ফুলতলা উপজেলার স্বাধীনতা চত্বরে জামায়াতে ইসলামীর সমাবেশ। নির্বাচনে পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে অংশ নেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে শাসক নয় বরং সেবক হয়ে কাজ করবে জামাত। বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেয়, আমরা যদি রাষ্ট্র গঠন করতে পারি, আমরা শাসক হব না, আমরা সেবক হব। জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, জামাতের কোন মন্ত্রী, কোন এমপি সরকারি গাড়ি, সরকারি বাড়ি, সরকারি ফ্ল্যাট, সরকারি প্লট গ্রহণ করবে না। ঝিনাইদহ শহরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে যারাই রাষ্ট্র ক্ষমতায় বসেছে তারাই দুর্নীতি ও নির্বাচন নিয়ে টালবাহানা করেছে। হবিগঞ্জে জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর চৌধুরী বাজার এলাকায় গিয়ে শেষ হয়। একই দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে নাটোরে। শহরের স্বাধীনতা চত্বর এলাকায় সমাবেশ করে দলীয় নেতাকর্মীরা। খাগড়াছড়ি শহরের মুক্তমঞ্চে সমাবেশ করেছেন জামায়াতের নেতাকর্মীরা। এ সময় জনপ্রিয়তা যাচাই করতে পিআর পদ্ধতিতে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আসার আহ্বান জানান বক্তারা। একই দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে গোপালগঞ্জ, পটুয়াখালী, লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলায়। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, জাতিসংঘের সাধারণ অধিবেশন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ শেষ হয়েছে। এ বিষয়ে আমরা আরো খবরাখবর জানতে চাই। নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী মাহফুজ মিশু। বিশু, জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচন সংস্কার ছাড়া আর কোন কোন বিষয়ে কথা বলেছেন? ধন্যবাদ। প্রধান উপদেষ্টার বক্তব্যটি শুরু করেছিলেন এখানকার নির্ধারিত সময়ের একটু আগেই 11টা 25 মিনিট, এবং তিনি বক্তব্যটি শেষ করেছেন
12:05 তার মানে হচ্ছে প্রায় 40 মিনিট 36 পাতার একটি বক্তব্য প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদে উপস্থাপন করেছেন। এবং সেখানে প্রধান উপদেষ্টা শুরুতেই তার সরকারের প্রেক্ষাপট বলেছেন। তিনি বলেছেন যে গেল বছর এই সময় তিনি যখন জাতিসংঘে আসেন তখন একটা বিশাল স্বপ্ন নিয়ে এসেছিলেন, একটা পুনর্জাগরণ পুনর্যাত্রার কথা প্রফেসর ইউনূস উল্লেখ করেছেন। এবং সেখান থেকে এই 1 বছর বা 1 বছর 2-3 মাসে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, বিশেষ করে সংস্কার কমিশনগুলো সুপারিশের পরিপ্রেক্ষিতে ঐক্যমত্য কমিশন, এবং সেটি নিয়ে যে জুলাই ঘোষণাপত্র সব রাজনৈতিক দলগুলো মিলে একত্রিত করা গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে, সেটিকে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলছেন ফলে এখন যে রাজনৈতিক দলই ক্ষমতায় যাক না কেন তারা যে তার সংস্কার ভাবনা, এই সরকারের সংস্কার ভাবনাগুলোকে এগিয়ে নিয়ে যাবে সেটা তিনি নিশ্চিত। এরপরে যে প্রসঙ্গটি এসছে সেটি এসছে আপনার রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা বলছেন যে তার সরকার ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু, অবাধ এবং ভালো নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং সেই প্রস্তুতির পাশাপাশি সংস্কার কার্যক্রমও চলছে। ফলে তিনি বিশ্ববাসীকে আনুষ্ঠানিকভাবে বার্তা দিলেন 2026 ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে। তৃতীয় যে বার্তাটি প্রধান উপদেষ্টা দিতে চেয়েছেন সেটা হচ্ছে টাকা পাচার এবং দুর্নীতি প্রসঙ্গে। প্রধান উপদেষ্টা বলছেন যে সংস্কার কার্যক্রমগুলো এমন ভাবে করা হয়েছে যাতে করে আগামীতেও কোনো নির্বাচিত সরকার যেন দৈত্য দানব এবং অথবা স্বৈরাচার না হয়ে উঠতে পারে সেটির একটি রূপরেখা তার সরকার প্রণয়ন করে রেখে যেতে চায় এবং সেই লক্ষ্যে কাজ চলছে। আরেকটি জায়গায় প্রধান উপদেষ্টা খুবই গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে দুর্নীতি এবং টাকা পাচার। বিশেষ করে বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ গেল সরকারের সময় পাচার হয়েছে সেই অর্থ ফিরিয়ে আনার জন্য তার সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করেছেন। সেটি করতে গিয়ে তিনি উন্নত দেশ যারা এই সব পাচার হওয়া টাকাকে রেখেছে অথবা আনার সুযোগ দিয়েছে তাদের তীব্র সমালোচনা করছেন। তারা বলেছেন যে এই টাকা জনগণের টাকা, এই টাকা ফেরত দেওয়ার জন্য আপনারা জনগণের টাকা জনগণকে ফেরত দেন। এমনকি তিনি আহ্বান জানিয়েছেন এই দেশগুলোকে করতে হবে যেন অন্যান্য যে কোনো দেশগুলোতে যেন পাকড়াটা রাখার অথবা দিয়ে যাওয়ার সুযোগ না পায়। এরপরে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্য দিয়েছেন এবং তিনি স্পষ্ট করে বলছেন যে রোহিঙ্গা সংকট কোনোভাবেই বাংলাদেশ এবং মিয়ানমারের দ্বিপাক্ষিক সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা এবং এটি এখন যে পর্যায়ে রয়েছে বিশেষ করে আরাকান রাজ্যে একটি নন স্টেট গভর্নমেন্ট থাকায়, নন স্টেট ফ্যাক্টর থাকায় সেটি নিয়ে কোনোভাবেই কোনো সমাধানের পথে আসা যাচ্ছে না। ফলে তার সরকারও যে গত 1 বছর চেষ্টা করেছে, তার আগে 2017 থেকে যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলছেন যে এটির একটি টেকসই গ্রহণযোগ্য সমাধান দরকার এবং মিয়ানমারের উপরে আর একজন রোহিঙ্গাও যেন কোনোভাবে বাস্তুচ্যুত না হয়, তাদের মানবাধিকার যেন সুরক্ষা নয় সেই বিষয়টি প্রধান উপদেষ্টা উল্লেখ করেছেন। প্রধান উপদেষ্টা বেশ গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। আরো যে একটি বিষয় আপনি যোগ করবেন, আমরা তো ভাষণ শুনছিলাম, বেশ গুরুত্বপূর্ণ বিষয় তিনি তুলে ধরেছেন। আর কি কি কর্মসূচি রয়েছে তার, সে সম্পর্কে একটু জানাবেন আমাদের সংক্ষিপ্তভাবে। যারা সংখ্যায় কম, অঞ্চল ভিত্তিক যারা সংখ্যায় কম, যারা লিঙ্গ ভিত্তিক বা যে কোনো ধরনের সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ বাস্তবায়নের স্বপ্ন তার সরকার অন্তত দেখছে এবং সেটি বাস্তবায়ন হোক সেটি তার প্রত্যাশা করছেন। প্রধান উপদেষ্টা জলবায়ু পরিবর্তন নিয়ে বড় দেশগুলো তীব্র সমালোচনা করেছেন, বিশেষ করে $100 বিলিয়ন যে ফান্ড সেটি এখনো না হয় তীব্র সমালোচনা করছেন। বলছেন যে আগামী জাতিসংঘ যে জলবায়ু সম্মেলন অর্থাৎ COP অনুষ্ঠিত হবে ব্রাজিলে, সেখানেও বাংলাদেশ তার কৌশলপত্র আবার তুলে ধরবে এবং জলবায়ু পরিবর্তন কিভাবে বাংলাদেশের মতো দেশগুলোকে ক্রমশ আরো বেশি বিপদগ্রস্ত করছে বিশ্বের বিভিন্ন দেশকে, সেই সংকটটির কথা প্রধান উপদেষ্টা তুলে ধরেছেন। প্রধান উপদেষ্টা বিশ্বব্যাপী চলা যে এক ধরনের সন্ত্রাস বা উগ্রবাদ, আগ্রাসন সেগুলো নিয়ে দেশগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেছেন যে মানুষকে সম্মান করতে হবে, পৃথিবীর যে জায়গায় যে মানুষ থাকে তাদেরকে যেন সম্মান করা হয় এবং এই মানুষ তার মানবিক অধিকার, মানবিক মর্যাদা, সাম্য এবং বৈষম্য মুক্ত একটি সমাজ বিনির্মাণের যে স্বপ্ন দেখে তিনি 2024 আগস্টে শপথ নিয়েছিলেন সেই লক্ষ্যে তার সরকার কাজ করছে এবং সেই অগ্রযাত্রায় তিনি বিশ্ববাসীকে পাশে চেয়েছেন। আমার ধারণা প্রধান উপদেষ্টা মোটামুটি ভাবে এই কথাগুলাই বলতে চেয়েছেন। স্টুডিওতে ফিরছি এবং আপনিও খুব সুন্দরভাবে সেই বিষয়গুলো আমাদের বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। জামাতের পিআর পদ্ধতি আর এনসিপির শাপলা প্রতীক দাবি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। সকালে চাঁপাইনবাবগঞ্জে এক কর্মশালায় এই মন্তব্য করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। পিআর পদ্ধতি এবং একটি দলের প্রতীক বরাদ্দ বিষয়ক এগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, বিদ্যমান আইনের আওতায় সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে।
নিখোঁজের 5 দিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক KM মামুনুর রশিদ উদ্ধার হলেন। শুক্রবার দুপুরে তাকে পূর্বাঞ্চল থেকে উদ্ধার করা হয়। এরপর রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য। তবে কে বা কারা তাকে অপহরণ করেছিল তা জানাতে পারেনি পুলিশ। যদিও স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা বলছেন, যুবশক্তির কমিটির দ্বন্দ্বেই অপহরণ করা হয় মামুনকে। রাজধানীর উত্তরার কামারপাড়া থেকে সোমবার সকালে অপহরণ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক KM মামুনুর রশিদকে। এ ঘটনায় জিডি করার পর কেটে যায় 5 দিন। পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনী অনুসন্ধান চালালেও খোঁজ মেলেনি মামুনের। শুক্রবার দুপুরে পূর্বাচলের নীলা মার্কেটের পাশে অচেতন অবস্থায় পাওয়া যায় মামুনকে। উদ্ধার করে নেওয়া হয় উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে। আমি কারোরও কোনো দোষারোপ করতে চাই না। আমি আমার ছেলে সুস্থ ফিরে পাইছি, এটাই আমি আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। কিন্তু কারা তুলে নিয়ে গিয়েছিল মামুনকে? পুলিশ বলছে প্রাথমিক অনুসন্ধানে 4 জনের নাম পাওয়া গেছে। প্রকৃত কারণ জানতে চলছে তদন্ত। এই 4 দিন হয়তো একটা ইয়ের মধ্যে হতাশার মধ্যে ছিল, এই জন্য ওনার পরিবারের কাছে আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা দেব। তার পরবর্তীতে আমরা আরও এই বিষয়ে আরও অনুসন্ধান বা ইনভেস্টিগেশন করে আমরা অন্যান্য যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সেটা নেব। ঘটনার শুরু থেকেই পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন উত্তরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা। তুলে ধরেন অপহরণ নিয়ে নতুন তথ্য। মামুন ভাই যখন থেকে নিখোঁজ হয় তার আগের রাতে হচ্ছে ওনাকে থ্রেট দেওয়া হয় এবং সেই থ্রেটের কথা সরাসরি আমাকে এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার যে সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ ভাইকে সে ফোন দিয়ে জানায় ব্যাপারটা। বাংলাদেশ জাতীয় যে যুবশক্তি আছে তাদের যে উত্তরার যে লোকজন আছে তারা সরাসরি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। মামুন এটা বিরোধিতা করেছিল এবং মামুন হচ্ছে এই প্রমাণগুলো সামনে তুলে নিয়ে এসেছিল এবং এই প্রমাণটা সামনে তুলে নিয়ে আসার কারণেই হচ্ছে তাকে সমস্ত হুমকি ধমকি দেওয়া হয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও প্রকাশের দাবি মামুনের স্বজন ও বন্ধুদের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা মহানগরে এবার 259টি মণ্ডপে পূজা হতে যাচ্ছে। সারা দেশে পূজা হবে 33,355টি মণ্ডপে। দশমীতে বিকেল 3টা থেকে রাজধানী সহ সারা দেশে হবে শোভাযাত্রা। সকালে ঢাকেশ্বরী মন্দিরে সার্বজনীন পূজা কমিটির সংবাদ সম্মেলনে সভাপতি জয়ন্ত কুমার দেব তুলে ধরেন এসব তথ্য। অভিযোগ করেন, পূজার প্রস্তুতির মধ্যেই 13টি জেলায় প্রতিমা এবং মন্দির ভাঙচুর হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে। মণ্ডপে মণ্ডপে প্রস্তুতি শেষে উৎসবের অপেক্ষা। কয়েকদিন পরই ঢাক, শঙ্খের শব্দ, উলুধ্বনিতে বরণ করা হবে দেবী দুর্গাকে। মহালয়ার পর থেকেই মন্দিরগুলোতে উৎসবের আমেজ। শারদীয় দুর্গাপূজা নিয়ে সংবাদ সম্মেলন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও জাতীয় পূজা উদযাপন পরিষদ। জানান পূজার নানা তথ্য। এ সময় মহানগর পূজা কমিটির সভাপতি কয়েকটি স্থানে প্রতিমা ও মন্দির ভাঙচুরের অভিযোগ করেন। দুর্গাপূজার প্রস্তুতির মধ্যেই কয়েকটি জেলায় দুর্গা প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। জানতে পেরেছি আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। দুর্বৃত্তদের অনেকেই ধরা পড়েছে। পূজার মধ্যে আমরা এসব হামলা দেখতে চাই না। শুধু আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপই নয়, রাষ্ট্রীয় আলোকিত চেতনা, সামাজিক প্রতিরোধের মাধ্যমে এই সহিংসতার অবসান ঘটাতে হবে। নির্বিঘ্ন পূজা উদযাপনে যখন যেখানে কোনো ঘটনা ঘটবে সেখানে যেন বিচারের ব্যবস্থা করা হয়, সেই দাবিও করেন কমিটির নেতারা। বিচারহীনতার সংস্কৃতি আমরা নানাভাবে দেখেছি গত 53 বছর। আমরা চাই না এই সংস্কৃতি অব্যাহত থাকুক। এই পরিবর্তনের মধ্য দিয়ে সেই সংস্কৃতির মৃত্যু ঘটুক আমরা কামনা করি। নতুন করে যে সংস্কৃতি চালু করছি, যে যেখানে ঘটনা ঘটবে সেখানে যাতে সকলকে আইনের আওতায় আনা হয় এবং বিচারের সোপর্দ করা হয়। 27 সেপ্টেম্বর বোধনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। 2 অক্টোবরের দশমীর মাধ্যমে শেষ হবে উৎসব। এবার দেবীর আগমন গজে এবং গমন দোলায়। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোনো বিরোধ নেই, তবে অসমতল মাঠে নির্বাচন দিয়ে সাধারণ ছাত্রদের প্রতারিত করেছে প্রশাসন, এমন মন্তব্য করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় নির্বাচনে পিআর পদ্ধতির সমালোচনা করেন। লালবাগে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদের সাথে যারা আতাত করেছে তারাই পিআর পদ্ধতি চায়। শুক্রবার বিকালে রাজধানীর মিরপুর ১ নম্বরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আসাদুজ্জামানের ষষ্ঠ স্মরণসভার আয়োজন করা হয়। স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান বলেন, বিএনপি এমন রাজনীতি চায় যেখানে গণতন্ত্র থাকবে এবং মানুষ স্বাধীনভাবে কথা বলার অধিকার পাবে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জনগণের জন্য একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করব এবং জনগণের মৌলিক অধিকার, তার যে নির্বাচন, যে ভোট দেওয়ার অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠা করব। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ডাকসু নির্বাচন যথাযথভাবে হয়নি। এই প্রক্রিয়া চলতে থাকলে জাতীয় নির্বাচনও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। বিভিন্ন প্রতিষ্ঠানে নানা কিসিমের লোকরা অবস্থান করে এই স্বচ্ছতা, জবাবদিহিতা সেগুলোকে বাধাগ্রস্ত করছেন। এই প্রক্রিয়া যদি চলতে থাকে, আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো ফলাফল করা হবে কিনা এই নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে সন্ধ্যায় লালবাগ কেল্লার মোড় শ্মশানঘাটে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে পূজা কমিটির সঙ্গে মতবিনিময় ও উপহার বিতরণ করেন গয়েশ্বরচন্দ্র রায়। বলেন, নির্বাচন না হলে দেশে আবার ফেসিবাদ কায়েম হবে। যারা বাংলাদেশের সৃষ্টিতে বাধা দিচ্ছে তারা আগামী নির্বাচনটা যাতে না হয় তা ভণ্ডুল করার চেষ্টা করছে। আর তার সাথে ফেসিবাদীরা গোপনে আঘাত করছে। কোনো কারণে যদি নির্বাচন না হয় তাহলে ফেসিবাদ লাভবান হবে। বিএনপির নেতাকর্মীদের পূজা মণ্ডপ পাহারা দেওয়ার আহ্বান জানান গয়েশ্বর। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নিজ তরিকার বিশ্বাস থেকে ৩৪ বছর ধরে চুল দাড়ি রাখছিলেন হালিম উদ্দিন আকন্দ, কিন্তু মানবিক কাজের নামে জোর করে ৭০ বৃদ্ধের সেই চুল দাড়ি ৪ মাস আগে কেটে ফেলা হয়। ভিডিও আপলোড করা হয় সামাজিক মাধ্যমে, যা সম্প্রতি নতুন করে আলোচিত সমালোচিত। হালিম আকন্দি প্রথম ভুক্তভোগী নন। সোশ্যাল মিডিয়ায় মিলছে এই ধরনের কর্মকাণ্ডের একাধিক প্রমাণ। জবরদস্তিমূলক এসব কর্মকাণ্ডকে ঘিরে তৈরি করা হচ্ছে ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের বিতর্কিত কন্টেন্ট। ঘটনাটিকে মানবাধিকার লঙ্ঘন বলছেন আইনজীবীরা। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা হালিম উদ্দিন আকন্দ কোনো মানসিক রোগী বা ছিন্নমূল মানুষ নন। কোদালিয়া গ্রামে নিজ বসত ভিটায় থাকেন। কাদেরিয়া নকশাবন্দিয়ার অনুসারী তিনি। ঝাড়ফুঁক করে ঘুরে বেড়ান গ্রামগঞ্জে, হাট বাজারে। ৪ মাস আগে জোর করে তার চুল দাড়ি কেটে দেয়া হয়। বাধা দিয়ে ব্যর্থ হয়ে সৃষ্টিকর্তার সাহায্য চেয়ে আর্তনাদ করতে থাকেন তিনি। আল্লাহ আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস। আমি যদি এই ১৫০ টাকাইতাম, লুট টাকাইছে বেড়া যে বেড়া এনে হুগার করছি, এই বেড়া এনে করতে। তার সেই চর্চার থেকে বা তার সেই যে বেশভূষা আছে সেটার উপরে হস্তক্ষেপ করাটা একবারে তার ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা। ঘটনাটি চরম মানবাধিকার লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। জেলা জজ কোর্টের আইনজীবী বলছেন, এটি ফৌজদারি অপরাধ। মানবাধিকারের কথা বলা হয়েছে, মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। রাষ্ট্র তা বলবৎ করার জন্য অবশ্যই জাতীয় মানবাধিকার কমিশন সোমোটো হয়ে সেই পদক্ষেপটি নিতে পারে। এটি প্রথম ঘটনা নয়। ফেসবুক, ইউটিউবে দেখা যায় একই ধরনের ভিডিও সহ ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ হয় এমন কন্টেন্ট আপলোড করা হয়েছে বিভিন্ন পেজ থেকে। এ বিষয়ে হিউম্যান সার্ভিস বাংলাদেশ পেজের অ্যাডমিনের বক্তব্য জানতে চাইলে নিজেদের কাজের পক্ষে যুক্তি দেন তারা। 17ই মে নেত্রকোনা কাশীগঞ্জ থেকে আমাদেরকে ফোন করেন। পরে বললাম যে এটা তো আপনারাই, যদি ওনার প্রয়োজন, উনি যদি সম্মতি দেয় আপনারা এটা কাটেন, যেহেতু দূর আমাদের তো যাতায়াত খরচ হবে অনেক টাকা। তারপরে ওনারা বললো যে আমরা ভাই অনেক চেষ্টা করেছি, আমরা পাই না, এই জন্য আপনাদেরকে নক দিয়েছি। পরে মূলত হলো আমাদের ওখানে যাওয়া। অথচ ভিডিও থেকে অর্থ আয় করছেন সংশ্লিষ্টরা। ডলার ইনকামের জন্য একটি অনৈতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। এই প্রতিযোগিতাটিকে যে কোনোভাবে রাষ্ট্র রোধ করতে হবে। কেউ কাঁদছে, কেউ বেঁচে থাকার জন্য লড়ছে।
এই সব চিত্রই এখন ভিউয়ের খোরাক, ডলার আয়ের হাতিয়ার। এই ধরনের ভিডিও যখন ফেসবুক বা ইউটিউবে আপলোড হয় এবং ভাইরাল হয়, তখন আর কারো মানবাধিকার সুরক্ষিত থাকে না, যার অন্যতম উদাহরণ এই হালিমুদ্দিন আকন্দ। বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র ডলার কামাই করার জন্য কিংবা নিজেকে ভাইরাল করার জন্য মানুষের যন্ত্রণা বিক্রি করা কিংবা তার ব্যক্তিগত জীবনকে অসহনীয় করে তোলার কাজ যারা করেন তারা অপরাধী। এজন্য আইন প্রয়োগকারী সংস্থাকে নিতে হবে ব্যবস্থা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের পর এবার এই ধর্মঘটের ডাক দিয়েছেন বাস মালিকরা। সকাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস, এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। এর আগে বৃহস্পতিবার রাতে হঠাৎ করে কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষণা দেন মালিকপক্ষ। শ্রমিকদের মজুরি বাড়ানোর ইস্যু নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তারা। সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করেন পরিবহন শ্রমিকরা। পরে 23 সেপ্টেম্বর ঢাকায় মালিকপক্ষ ও শ্রমিকদের বৈঠকে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যা 25 সেপ্টেম্বর থেকে কার্যকরের কথা ছিল। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, মালিকদের সাথে দফায় দফায় আলোচনা করে বাড়তি বেতন নির্ধারণ করা হয়েছিল। তবে হঠাৎ করেই শ্রমিকদের সেই নির্ধারিত বেতন দিতে দ্বিমত জানান মালিকরা। নীল আকাশে সাদা মেঘের আলো ছায়ার খেলা, হিমেল হাওয়ায় প্রান্তর জুড়ে কাশফুলের দোলা। প্রকৃতির এমন শুভ্রতা জানান দিয়ে যায় শরতের উপস্থিতি। মধ্য আশ্বিনে হলেও শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় শরতের বন্দনায় হারিয়েছিল নগরবাসী। শরৎ ঋতু জাতীয় উদযাপন পর্ষদের আয়োজনে হয়ে গেল উৎসব। প্রকৃতিতে শরৎ এসেছে আগেই, কিন্তু স্বচ্ছ নীল আকাশ আর সাদা মেঘের ভেলা দেখার ফুরসত হয়তো মেলেনি নগরজীবীদের। সৌভাগ্যে জোটেনি কাশফুলের প্রান্তরে সোনালি রোদ্দুর উপভোগের। ঋতুবদলের আগমনী বার্তা ইট পাথরের নগরে বোঝার উপায় না থাকলেও শুক্রবার সন্ধ্যায় চারুকলা অনুষদের বকুলতলায় শহরবাসী মেতেছিলেন শরৎ বরণে। শরতের সৌন্দর্য ফুটিয়ে তোলা হয় সাংস্কৃতিক পরিবেশনায়। এমন আয়োজনের মধ্য দিয়ে শরৎকাল নিবিড়ভাবে অনুভবের চেষ্টা করেন প্রকৃতিপ্রেমীরা। শরৎটা এত ক্ষণস্থায়ী হয় যে কখন আসলে এসে চলে যায় সেটা কিন্তু আমাদের বোঝার উপায় থাকে না যদি আয়োজন না হয়। বৃষ্টি স্নাত যে আকাশটা এবং ফাঁক দিয়ে যে গোলে রোদ পড়ছে, সেই রোদ যেন ধরতে ইচ্ছা করে, একদম সোনালি রোদ। ষড়ঋতু জাতীয় উদযাপন পর্ষদের এই আয়োজনের শুরুতে জড়ো হয়েছিলেন কবি, সাহিত্যিক আর সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। ছিল শরৎ বন্দনা। শরৎ নিয়ে কিন্তু কোনো বিদ্রোহের কাহিনী নেই, এমনকি বিদ্রোহী কবি নজরুলও এখানে এসে শান্ত এবং শুভ্র তাকে প্রতি আকৃষ্ট হয়েছেন। নির্জীব পরিস্থিতি সংস্কৃতির ক্ষেত্রে যে রেজিমেন্টেশন, এক ধরনের দুর্গ সংস্কৃতি গড়ে তুলেছিল, যার ভেতরে সাধারণ মানুষের ভিন্ন মতের, ভিন্ন চিন্তার, সংস্কৃতির প্রবেশাধিকার ছিল না। আমরা হয়তো দেশের সবকিছু নিয়ে খুশি নই, কিন্তু এর কতগুলো ঐশ্বর্য সম্ভারও আছে, তার মধ্যে প্রকৃতি একটা এবং এই শরৎ একটা। এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে সাংস্কৃতিক লড়াই জারি রাখার কথা বলেন আয়োজকরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। জাতিসংঘের অধিবেশনে চরম অপদস্থের শিকার হলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার ভাষণ দিতে মঞ্চে ওঠার সাথে সাথেই অধিবেশন ত্যাগ করেন বহু ডেলিগেট। অধিবেশন ত্যাগ করা অতিথিদের মধ্যে রাষ্ট্রপ্রধান, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, কর্মকর্তা থেকে শুরু করে অনেক গণমাধ্যম কর্মীও রয়েছেন। এ সময় অনেকটাই নিশ্চুপ হয়ে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী। অধিবেশন স্থল থেকে বের হওয়ার পথে রীতিমতো ভিড় জমে যায়। অধিবেশনের সঞ্চালক বারবার অতিথিদের বসার আহ্বান জানালেও তারা তা উপেক্ষা করেই বেরিয়ে যান। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদী অধিবেশন ত্যাগ করেন। Mr. President, the families of our dear hostages, it shows the courage. Order in the hall. Ladies and gentlemen, দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।